সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমাকে এই শুক্রবারে 7 ঘন্টা ক্লাস করতে হয়। তো আমি 4.5 ঘন্টা ক্লাস করেছি। তখন সুজন সাহেব আমাকে স্মরণ করালেন যে আপনার আসতে হবে। তো আমি দৌড়তে এসেছি। এমনি ক্লাস করি, কারণ আমার মনে আছে যে যখন মোহিত ভাইয়ের বয়স 85, সেই সময় আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রে ওনারা একটা সম্বর্ধনা মানে 85 বছর উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এবং আমি সেখানে বিস্তর হাসাহাসি করেছি। তখন উনি জীবিত, তখন উনি ক্ষমতার শীর্ষে, জীবনের শীর্ষ মানুষদের নিয়ে হাসাহাসি করা যায়, এটা শোভন, এটা উপভোগ্য। কিন্তু যিনি আমাদের কাছে আজকে নেই, তাকে নিয়ে তো আমরা হাসতে পারি না, তাকে আমরা শ্রদ্ধা জানাতে পারি। তার কাছে আমাদের যে ঋণ আছে সেই ঋণ স্বীকার করতে পারি। এবং আজকে এই অনুষ্ঠানে সবাই অত্যন্ত সুন্দরভাবে তার বিভিন্ন দিক এত সুন্দর করে তুলে ধরেছেন যে এটাকে যদি বই করা হয় তাহলে সে বইটা একটা অত্যন্ত সুখপাঠ্য বই হবে বলে আমার ধারণা। তো এখন মোহিত ভাইকে আমি প্রথম দেখি, আমি একটা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, বিশ্ব সাহিত্য কেন্দ্র। তো সেই প্রতিষ্ঠানে আমরা বিদেশি সাহায্য কখনো নিই, প্রায় প্রথম দিকে সামান্য কিছু নিয়েছিলাম। তারপরে আমার মনে হয়েছে যে আমাদের যে ছেলে মেয়েদেরকে আমরা বড় করতে চাই তাদেরকে ভিখারি হিসেবে বড় করা উচিত হবে। কারণ মানুষের মাথা একবার নুয়ে যায় তাহলে সে আর দাঁড়াতে পারে, কঠিন হয়ে যায় তখন। এইটা আরেক দিকে আমাদের যে ছেলেমেয়েরা, প্রায় 2 কোটি ছেলে মেয়ে পর্যন্ত আমাদের এই কর্মসূচির আওতায় এসেছে। কিছুদিন আগে পরিকল্পনা মন্ত্রী আমাদেরকে দুবার আমাদের ভ্রাম্যমাণ লাইব্রেরিকে সাহায্য করেছেন। তো সেখান থেকে আমাদের কোনো রোজগার নেই। তো সুতরাং আমাদের নানান জনের কাছে নানান সময়ে নানানভাবে হাত পাততে হয়েছে। আমি যদি খুব বিখ্যাত লোক হতাম তাহলে আমাকে জাতীয় ভিখারি হিসেবে আমি খ্যাতি লাভ করতাম। কিন্তু দুঃখের বিষয় ছোট হওয়াতে ওটা চাপা পড়ে গেছে। তো এখন মোহিত ভাইয়ের সঙ্গে এই ভিক্ষা করতে গিয়েই তার সঙ্গে আমার প্রথম পরিচয়। এবং মোহিত ভাই, আমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম তখন ওনারা চলে গেলেন। আমি ঠিক সামনাসামনি তাকে, তার যৌবনের প্রথম এই যে একটা সজীব রূপ, সেই রূপটা আমি দেখতে পাইনি। কিন্তু আমি এসএম হলে ছিলাম, উনিও এসএম হলের ভিপি ছিলেন। সুতরাং তখনও তার কথা সবার মুখে মুখে ভাসছে। কেমন আমার তখন কেবল মনে হতো তাকে কোথায় পাওয়া যায়। এটা তখন কিন্তু তার বয়স আমাদেরই মতো, কিন্তু সবার মুখে যে এই রকম মানে একজন দেখার মতো একজন ছাত্র, দেখার মতো একজন মানুষ।
তো সেই শুনেছি, কিন্তু তারপরে আর দেখিনি। তারপরে উনি হয়তো বিদেশ চলে গেলেন, চাকরি বাকরিতে চলে গেলেন। তারপরে যখন ফিরে এসে ইয়ার্ডের সেক্রেটারি হলেন, তখন কোন একটা কারণে তার কাছে কিছু টাকার জন্য যেতে হলো, যে টাকাটা বাংলাদেশ সরকার। তো তখন তাকে দেখলাম এবং আমার প্রাণটা ভরে গেল। মানে সত্যি একজন দেখার মতো মানুষ, শিশুর মতো হাসি, প্রাণ খোলা। ওই হাসি দেখলে বোঝা যায় যে এই মানুষটির মধ্যে কোনো দুটো মানুষ নেই যারা কনফ্লিক্ট করে মারা যাচ্ছে। একটা মানুষ, একটা নিষ্পাপ মানুষ, একটা নিষ্পাপ হাসি, একটা আনন্দপূর্ণ একেবারে জীবন যেন টকবক করছে সবসময়। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং ওনার সাহচর্য যখনই পেয়েছি, কারণ পরিবেশ আন্দোলন যখন আমরা আরম্ভ করি তখন ওনার সঙ্গে বসতে হলো এবং রাত 2টো পর্যন্ত আমরা করলাম, কথাবার্তা আলোচনা করলাম। তখন আমি প্রস্তাব করলাম যে আমাদের এটার নাম বাংলাদেশ পরিবেশ আন্দোলন হোক, কারণ আমরা আন্দোলনে যাচ্ছি, আমরা প্রতিষ্ঠান বানাতে যাচ্ছি না। উনি বললেন যে আন্দোলন তো হয় না, এটা তো শেষে তুমি দেখবে যে তোমাকে গভর্নমেন্টের অফিস আটকে দেবে। তো আমি বললাম যে দেখি চেষ্টা করে যদি হয়, এবং পরে শেষে গভর্নমেন্টের ইসের মধ্যে থেকে অনেক বাধার পরে আমরা এটা পেলাম। তো যা হোক, সেই দিন ওনার ঘরে, ওনার চারপাশে বই, সুন্দর একটা মানে মার্জিত পরিবেশ, একটা মার্জিত জীবন এবং অসম্ভব প্রখর স্মৃতিশক্তি, যার কথা অনেকেই বলেছেন। যেমন আমার তো স্মৃতিশক্তিই নাই প্রায়, কেমন মানে কিছুই মনে রাখতে পারি না। একদিন মোহিত ভাই আমাকে বললেন যে সেদিন আমার এক বন্ধু এসেছিল, তখন উনি মন্ত্রী, আমার এক বন্ধু এসেছিল, একেবারে প্রিয় বন্ধু, তখন ওনার বয়স বোধ হয় 80-টাশি হবে। বললেন যে একেবারে প্রিয় বন্ধু, কে এসছে ঘরে তার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। যিনি এসছেন তার কথা মোহিত ভাই তার নাম ধাম সব ঠিক বললেন, ওই বন্ধুর নাম ভুলে গেছে। কেমন এটা আমাদের ডক্টর কাজী মোতাহার হোসেন সাহেবেরও গল্প আছে, কেমন যে উনি একটা পাড়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, এই বাড়ি যাচ্ছেন, ওই বাড়ি যাচ্ছেন, সেই বাড়ি যাচ্ছেন, এসব দেখে দেখে শেষে এক ছাত্র দূর থেকে দেখেছে, দেখে বলছে যে স্যার আপনি কোন বাড়ি খুঁজছেন? তুমি মাথা টাথা চুলকে বললেন, ওহো তাই তো, সেটাই তো ভুলে গেছি। এইটা বোধহয় বয়স হলে হয়। মোহিত ভাইয়ের 85তম জন্মবার্ষিকী আমি সেই অনুষ্ঠানে ছিলাম এবং আমি তখন বলেছিলাম যে দেখেন মোহিত ভাই, আপনি কত ভাগ্যবান, কারণ কনফুসিয়াস বেঁচেছিলেন 76 বছর, রবীন্দ্রনাথ বেঁচেছেন 80 বছর, গৌতম বুদ্ধ বেঁচেছেন 82 বছর, আপনি বেঁচে গেছেন 85 বছর। এরপরে আর চাই কি পৃথিবীতে? কেমন সেই 85 বছরে আমি কেমন এখন আমার স্মৃতিশক্তি তো আমার যে শায়লা পাও তাই না? হ্যাঁ, একটু আগে উনি আমাকে বলছিলেন ফিসফিস করে যে তারও বয়স হয়েছে। তো যা হোক, একটা সুন্দর মানুষ, সুঠাম মানুষ, বলিষ্ঠ মানুষ। বাঙালির উইকনেস কোথায়? বাংলাদেশ টিম যত ভালোই খেলুক, শেষ পর্যন্ত প্রায়শই একটা দুঃখের সংবাদ আমরা পাই। কেন? সব পারে, সব জানে, সব কিছু, ওই তো সুবর্ণা থাকে খেলার মাঠে বা ইসের সামনে, কথা আমরা শুনতে পাই, সব কিছু পারে, কিন্তু শেষ পর্যন্ত কোথায় যাবে? কোথায় সেটা? আমি মনে করি আমাদের স্বাস্থ্যের জায়গাতে। আমাদের স্বাস্থ্য যে জায়গাতে আছে, এই স্বাস্থ্য দিয়ে
আমাদের যেটা সবচেয়ে বড় আন্দোলন, এই যে আমি একটু হয়তো শিক্ষা আন্দোলনের মতো একটা জিনিস জড়িয়েছি, কিন্তু আমার যদি আজকের বয়সে আমি আরম্ভ করতাম, তাহলে পরে বাঙালির স্বাস্থ্যকে, বাঙালির শিক্ষার চাইতে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়। এই যে মোহিত ভাইয়ের মধ্যে যে এত উদ্যম, এত শক্তি, এত প্রাচুর্য, এত বিস্ময়, এটা কিসের? হ্যাঁ, তার ব্রেন খুব ভালো, কিন্তু ওই স্বাস্থ্য না থাকলে কি এই রকম দানবীয় কাজ করা সম্ভব? কেমন? স্বাস্থ্য চাই, অন্ন চাই, আলো চাই, প্রাণ চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপট। এবং মোহিত ভাইয়ের সেই সাহস বিস্তৃত বক্ষপট ছিল। উনি রাজনীতি করেছেন, রাজনীতির ভেতরে থেকেছেন, তার মন্ত্রী হিসেবে থেকেছেন, কিন্তু উনি কিন্তু সবসময় স্বাধীন ছিলেন। উনি আমাকে বলতেন ঠোঁট কাটা, এবং বলেননি, লিখে দিয়েছেন ওনার বইয়ের মধ্যে একটা ঠোঁট কাটা। কিন্তু উনি যে কি ঠোঁট কাটা ছিলেন এ কথা কে বলে? এমন কোনো কিছু অন্যায় বা যেটা অন্যায্য সেটাকে উনি প্রোটেস্ট না করে, এটা কেউ উল্লেখ করেছেন এখানে, ওটাকে কেউ প্রোটেস্ট না করে উনি থাকেন। কেমন? মানে বারবার প্রায় চাকরি কাজ ছেড়ে দিয়েছে। যা হোক, আমি আর অনেক সুন্দর বক্তৃতা হয়েছে এখানে, আমি আর করতে চাই না, আমার অনেক কথা ছিল। তো শুধু একটা কথা বলি, এই যে দুটো কথা ছোট ছোট, সেটা হচ্ছে, একটা হচ্ছে যে এই যে আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্র আমরা শেষ পর্যন্ত করতে পেরেছি, এটা কিন্তু মোহিত ভাইয়ের জন্য। এটা ওই যে সুজন সাহেব বসে আছেন, উনি এটা সাক্ষী। এবং উনি যদি আজীবন, যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন আমাদেরকে সমর্থন দিয়েছেন। কেমন? এবং আমি তার কাছে খুবই কৃতজ্ঞ এর জন্য। আর একবার আমার মনে আছে যে উনি অনেককে ডাকলেন বাজেট হওয়ার আগে, সবার সঙ্গে উনি কথা বলতেন। উনি ডাকলেন এবং আমাকে বললেন যে তোমার কি কোনো বক্তব্য, কি বিষয়ে বলতে? আমি বললাম আমি কালচার নিয়ে কিছু বলতে চাই। কারণ তখন কালচারের বাজেট ছিল 68 কোটি টাকা, তার মধ্যে 52 কোটি টাকা হচ্ছে বেতন এবং রক্ষণাবেক্ষণ। তাহলে 14 কোটি টাকা মহান বাঙালি সংস্কৃতির জন্য বাজেট, 14 কোটি টাকা। তা আমি তখন তাকে একটা গল্প বললাম, এই গল্প দিয়ে আমি শেষ করব। আমি বললাম যে ধরেন আপনি একটা গাড়িতে করে যাচ্ছেন, সামনে লাল লাইট জ্বলে উঠল, আপনি আপনার গাড়ি থামালেন। এমন সময় এক ঝুলকালি মাখা ভিখিরি এসে বলে যে স্যার 1000টা টাকা দিবেন। আপনি তো খেপে যাবেন, ভিক্ষুক, তুই ভিক্ষা করে বেড়াস, খাস, তুই 1000 টাকা দিয়ে কী করবি? বলে স্যার আমি ক্লাসিক্যাল মিউজিকের একটু ভক্ত স্যার, তো ওই মিউজিয়ামে ওস্তাদ রবিশঙ্কর আসবেন, একেবারে সবচেয়ে কম দামি টিকিটের দাম স্যার 1000 টাকা, আপনি যদি দিতেন আপনি যেরকম খেপে উঠবেন তার উপরে। কেমন? এই কালচারের নাম শুনলে আমাদের দেশের মানুষ এইভাবে খেপে ওঠে। একটা আনকালচার জাতি কি কোনোদিন বড় হয়? এ কোনো ইতিহাসে বলে না। এই জাতি তো হয়েছে কালচার দিয়ে। রাষ্ট্রভাষা আন্দোলন কি? কেমন? পরবর্তীকালের আন্দোলনগুলো সব কি? মুক্তিযুদ্ধ কিসের উপরে হয়েছে? জাতির স্বপ্নে, সংস্কৃতির স্বপ্নে, ভাষার স্বপ্নে। সেইটাকে এড়িয়ে যাওয়া উচিত নয়।